নিউজরুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে তাহলে মঙ্গলকোটের খবর, কারণ মঙ্গলকোটে তৃণমূল নেতা কোন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসের। কিভাবে ঘটলো এই ঘটনা, সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি রণদেব। রণদেবের সঙ্গে একবার কথা বলবো, জানতে চাইবো রণদেব ঠিক কি হয়েছিল, কিভাবে খুন হলেন। দেখো, আজকে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ মঙ্গলকোটের লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাস যখন কাশিমনগরে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিল, সেই সময় বাড়ির কাছে শিওর বলে একটি জায়গা আছে, সেখানে 3 দুষ্কৃতীর মোটর বাইক আটকায় ও মোটর বাইক আটকিয়ে ওকে জিজ্ঞাসা করে, তারপরেই ওর বুকে সরাসরি গুলি করে এবং ও ঘটনাস্থলে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে এবং চিৎকার শুনে এসে ওকে দেখে, দুষ্কৃতীরা তখন চম্পট দিয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী আছে। স্থানীয় বাসিন্দারা অসীম দাসকে উদ্ধার করে এনে মঙ্গলকোট হাসপাতালে আনে, হাসপাতালে ওকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বর্ধমান থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার পাবনাশিস উনি আসছেন এবং উনি নির্দেশ দিয়েছেন যে এখানে সীমান্তেই আছে বীরভূম জেলা এবং নজরদারি বাড়ানো হয়েছে, সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, এলাকা বিশাল পুলিশ বাহিনী। এবং তৃণমূলের অভিযোগ যে এই ঘটনা ঘটিয়েছে পুরোপুরি ভাবে বিজেপি দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের সঙ্গে থাকো স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তার বক্তব্য আমরা শুনবো। টোটালটা সম্পূর্ণ হচ্ছে বিজেপির যে চক্রান্ত করছে আমার বিরুদ্ধে। আমি যে উন্নয়নমূলক এলাকায় কাজগুলো করছি সেই জন্য এরা আমাকে চাচ্ছে সবসময় দাবাই রাখার জন্য চেষ্টা করছে, যাতে আমি উন্নয়নমূলক কাজ বা সামাজিক কাজগুলো না করতে পারি। এই আমার 24 তারিখে একটা রক্তদান শিবির এই মাসের, এরা চাচ্ছে যে আমি এইরকম উন্নয়নমূলক কাজ করছি, সামাজিক কাজ করছি, এই বিজেপি চক্রান্ত করে আমাকে এটা বসাই দিচ্ছে। পাল্টা বিজেপি কি বলছে, বিজেপি কি বলছে পাল্টা শুনুন। লাকুড়িয়াতে যে খুন হয়েছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার মনে হয় এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, ওদের বালিরঘাট সহ বিভিন্ন দুর্নীতিতে যারা যুক্ত, আর তাদের মধ্যেই এই খুন সংগঠিত হতে পারে। পুলিশ তদন্ত করলেই আসল কথা বেরিয়ে পড়বে। বিজেপির বদনাম করার জন্য, বিজেপির ঘরে দোষ চাপানোর জন্যই তৃণমূল কংগ্রেস আর মিথ্যা কথা বলছে। রণদেব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণদেবের সঙ্গে কথা বলবো। লাখুরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি, তার ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাইব রণদেব। এবং এই ঘটনার পিছনে তৃণমূল বারবার বলছে বিজেপি রয়েছে, বিজেপি বলছে না, এর পিছনে বালি পাচার চক্র, বালি মাফিয়ারা কাজ করছে। স্থানীয়রা কি বলছেন, যারা চেনেন ওই অঞ্চল সভাপতিকে চিনতেন, তারা কি বলছেন? দেখো, অঞ্চল সভাপতি পেশায় ব্যবসায়ী এবং আলুর গোডাউন আছে ওর কাশিমনগরে, এবং ওই এলাকায় লোকসভা নির্বাচনে তৃণমূল কিন্তু অনেক পিছিয়ে গেছিল, বিজেপি এগিয়ে এসেছিল। বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল এগিয়ে যায়। তার সত্ত্বেও বিজেপির যে অভিযোগ যে পুরো এলাকাটায় বালির যে চক্র চলে, যে বালি খাদান থেকে পাচার করা হয় বালি, তার যে টাকা আদায়টা নাকি ওই লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাসই করতেন, এবং সেই কারণেই ওর প্রতি শত্রুতা বেড়েছিল। এবং আজকেও যে ঘটনাস্থল থেকে যেটুকু জানা যাচ্ছে যে 3 দুষ্কৃতী ওনার মোটর বাইক আটকে ছিল, তারা কিন্তু প্রথমে দাদা বলে ওকে সম্বোধন করে এবং তাকে দাঁড় করানো হয় রাস্তার উপরে, তারপরে গুলি করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয় মুখের বাঁ দিকে, এবং একটাই গুলি করা হয়েছে। পুলিশের অনুমান কোনো পরিচিত লোকই ওকে দাঁড় করিয়েছিল এবং তারপরে গুলি করা হয়েছিল। ধন্যবাদ রণদেব। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। সেক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে সব দিকে, যদিও তৃণমূল দাবি করছে যে এর পিছনে বিজেপিরই হাত রয়েছে, কিন্তু বিজেপি দাবি করছে না, বালি মাফিয়ারা রয়েছে এই খুনের পিছনে। তদন্ত চলছে, নজর থাকবে আমাদের সেদিকে। তার পাশাপাশি বিভিন্ন খবর, যে খবরগুলো আজ দিনভর আপনাদের সামনে তুলে ধরেছি আমরা, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কোচবিহার থেকে। রাজনীতিতে হঠাৎ দেখা গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত রায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার সৌজন্য বিনিময়। মন্দিরের মিটিং নিয়েই তুমুল রাজনৈতিক জল্পনা। দেখুন। দিনহাটার কান্তেশ্বরী মন্দির। সোমবার মন্দিরে পুজো দিতে হাজির হন কোচ রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। সেখানেই দেখা হয়ে গেল সিতাইয়ের তৃণমূল বিধায়কের সঙ্গে। দুজনের মধ্যে কুশল বিনিময় হয়, এটা নেহাতেই একটা সৌজন্য সাক্ষাৎকার। এর সঙ্গে রাজনীতির কোনো আলোচনা বা রাজনৈতিক কোনো ধরনের আলোচনা আমার সঙ্গে হয়নি। এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে শুরু রাজনৈতিক জল্পনা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়। রাজবংশীদের একাংশের দাবি কোচবিহার অসমের কামরূপ,
গোয়ালপাড়ার ভূমিপুত্র তাঁরাই। নিজেদের মাটিতে অগ্রাধিকারের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন। অনন্ত রায় এখন থাকেন অসমে। ফেব্রুয়ারিতে কোচবিহারে রাসমেলার মাঠে সভার আগে অসমের চিরাঙে অনন্ত রায়ের বাড়ি যান খোদ অমিত শাহ। সেই অনন্তর সঙ্গেই এবার তৃণমূল বিধায়কের সাক্ষাৎ। অনন্ত মহারাজ একজন নিঃসন্দেহে উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং তার সঙ্গে যদি আমাদের কোনো বিধায়ক গিয়ে দেখা করেন, সৌজন্যমূলক সাক্ষাৎ করেন, এই সৌজন্য তো দেখানোই উচিত, তাতে তো কোনো ক্ষতি নেই। অনন্ত মহারাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, থাকবেন এখনো মনে করছি। উত্তরবঙ্গের রাজনীতিতে রাজবংশীরা বড় ফ্যাক্টর। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রাজবংশীর সংখ্যা বেশি। 19-এর লোকসভা নির্বাচনে 3টি আসনেই জেতে বিজেপি। বিধানসভা ভোটেও 3 জেলায় বিজেপির ভালো ফল। 3 জেলার 21 আসনের 16টিতে জয়ী বিজেপি। লোকসভা ভোটের আগে কোচবিহারে সভা করতে এসেই কোচ রাজবংশীদের জন্য বড় ঘোষণা করেন অমিত শাহ। জানান এবার আধা সেনায় नारायणी बैटालियन। राजवंशी समाज ने, नारायणी सेना ने उस वक्त ये भूमि की रक्षा करने के लिए जो कौवत दिखाया है, जो वीरता दिखाई है, इसके स्मारक में हमारी भारतीय जनता पार्टी की मोदी सरकार पैरामिलिट्री फोर्सेस में नारायणी बटालियन की स्थापना कर इसको चीर स्मरण याद कराएगी। আধা সেনা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। এই মন্ত্রকেই এবার শাহর ডেপুটি কোচবিহারের সাংসদ রাজবংশী নেতা নিশীথ প্রামাণিক। ভূমিপুত্র হিসেবে অগ্রাধিকারের দাবি তোলা রাজবংশীদের অনেকেই এনআরসির পক্ষে। উত্তরবঙ্গের মোট ভোটাররা প্রায় 30% রাজবংশী সম্প্রদায়ের। পর্যবেক্ষকরা বলছেন 2024-এর লক্ষ্যে রাজবংশী সম্প্রদায়ের মন রাখতে নিশীথকে স্বরাষ্ট্রমন্ত্রী করা মোদী সরকারের কৌশল। এরই মধ্যে সোমবার অনন্ত মহারাজ পর্ব। অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়কের। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর তদন্তভার নিল সিআইডি। তদন্তভার হাতে নিয়েই মহিষা দলে সিআইডির টিম। বয়ান রেকর্ড করা হলো মৃতের স্ত্রী ও দাদার। শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যু হলো কিভাবে? আত্মহত্যা নাকি খুন? এবার এই মামলার তদন্তভার হাতে নিল সিআইডি। শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর খুনের মামলার তদন্তভার নিল সিআইডির হোমিসাইড শাখা। তদন্ত হাতে নিয়ে সিআইডি অফিসাররা পূর্ব মেদিনীপুরের মহিষা দলে। এখানেই বাড়ি মৃতদেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। দু 2018 সালে গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারী নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। এবছর 7ই জুলাই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। তার ভিত্তিতেই তদন্ত শুরু সিআইডির। এই দোতলা বাড়ির বাসিন্দা ছিলেন শুভব্রত চক্রবর্তী। তারই কিন্তু জন্য এখানে সিআইডি টিম, তারা প্রতিনিধি দল ইতিমধ্যেই এই বাড়ির ভেতরে ঢুকেছেন এবং বাড়িতে ঢুকে কথা বলা শুরু করেছেন মৃত শুভব্রতর স্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, সোমবার মৃতদেহরক্ষীর স্ত্রী এবং দাদার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। জানতে চাওয়া হয় ঠিক কি ঘটেছিল সেদিন। গুলিবিদ্ধ হওয়ার খবর তারা কখন পান? হাসপাতালে গিয়ে শুভব্রতকে কি অবস্থায় দেখেন? কেন দেরি হয় অ্যাম্বুলেন্স আসতে? বাড়ির লোকেরা তখন কোথায় ছিলেন? কর্তব্যরত অবস্থায় কিভাবে গুলিবিদ্ধ হলেন? ঘটনার আগে কাদের সঙ্গে ফোনে কথা হয় শুভব্রতর? কেউ কি তাকে হুমকি দিচ্ছিলেন? পোস্টমর্টেম রিপোর্টে ছিল যে প্রবাবলি সুইসাইড। আমরা জানতে চেয়েছিলাম যে যদি সুইসাইডই করে থাকে তাহলে তার কারণ কি, কি কারণে সে সুইসাইড করলো। একটা তত্তাজা ঠেলে সুইসাইডটা আমরা মন থেকে এখনো মানতে পারিনি। সিআইডি সূত্রে খবর, বয়ান রেকর্ডের পাশাপাশি মৃতের মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দেখবেন কার কার সঙ্গে কথা বলেছিলেন তিনি। তদন্তে যাদের নাম উঠে আসবে, প্রয়োজনে তাদেরও ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য। কত কত পুরনো কেস আছে যেগুলো কেসই ছিল না যখন উনি ওই পার্টিতে ছিলেন, এখন সেগুলোই কেস হয়েছে। ওনাকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, যেহেতু উনি কাজ করছেন পার্টির একটা মুখ, আর যেহেতু প্রেসার বাড়াচ্ছেন টিএমসির উপরে, সেখানে তাকে বারবার টার্গেট করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর নামে এফআইআর তো দিলীপ বাবুদের সিবিআই করেছে, অ্যারেস্ট করছেন না কেন এখনো?
দিলীপ বাবুরা তো নিজেদের পার্টি অফিসে ভিডিও ফুটেজ দেখিয়ে বলেছিলেন এদেরকে গ্রেফতার করতে হবে, সিবিআই এফআইআর এ ডিটেল লেখা আছে ওই সম্পর্কে। ফলে দিলীপ বাবু এই সমস্ত হাস্যকর কথাবার্তা লোকে জানেন কি বলছে। তদন্ত এগোচ্ছে, চলছে রাজনৈতিক সংঘাত। অর্পিতা হাজরা ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মন্ত্রিত্ব যাওয়ার পর থেকেই কি বেসুরো বাবুল সুপ্রিয়? সোশ্যাল মিডিয়ায় তার একের পর এক পোস্ট, যা দেখে অনেকের মনেই এখন প্রশ্ন উঠছে। জল্পনা বাড়িয়ে মোদীর প্রাক্তন মন্ত্রী টুইটারে ফলো করা শুরু করলেন তৃণমূল এবং মুকুল রায়কে। চোখ তুলে দেখো না কে এসেছে, তোমায় জিতে নিয়ে যাবো যখন ভোটে নেমেছি। মোদী মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে মন্ত্রিত্ব খুইয়েছেন বাবুল সুপ্রিয়। অনেকের মতে তারপর থেকেই কেমন যেন বেসুরে বাজছেন আসানসোলের বিজেপি সাংসদ। কখনো ফেসবুক পোস্টে পরোক্ষে অসন্তোষ প্রকাশ, কখনো আবার দলের রাজ্য সভাপতির মন্তব্য নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা। সবকিছুকে ছাপিয়ে গেল তার টুইটার তৎপরতা। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন ধরেই টুইটারে ফলো করেন বাবুল। সেই তালিকায় এবার যুক্ত হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, যে মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে এসে ফের তৃণমূলে, তাকেও টুইটারে ফলো করতে শুরু করেছেন মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এসব কিসের ইঙ্গিত? इसको फॉलो करता है ट्विटर, और ये लेकर के कोई समाज नहीं चलता, पार्टी नहीं चलता, वो अपना अपना होता रहता है। আমি তো ভাই আমি পার্টিকেই ফলো করি, আমি বলতে পারবো না কে কাকে ফলো করি। রাজনৈতিক মহলের একাংশের মতে সরাসরি কিছু না বললেও মন্ত্রিত্ব হারিয়ে বাবুল যে বিশেষ খুশি নন তা তার ফেসবুক পোস্টেই স্পষ্ট। মন্ত্রিসভায় রদবদলের দিনই বাবুল ফেসবুকে লেখেন, ধোঁয়া যখন আছে তখন আগুনও নিশ্চয়ই থাকবে কোথাও। বাংলা থেকে যারা নতুন মন্ত্রী হচ্ছেন তাদের শুভেচ্ছা, নিজের জন্য খারাপ লাগলেও ওদের জন্য খুশি। তাকে যে পদত্যাগ করতে বলা হয়েছিল ঘুরিয়ে সেই কথাও বুঝিয়ে দেন বাবুল। বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে। রাজবংশী মহিলাটা যিনি ওদের মন্ত্রী ছিল তাকেও নাকি শুনেছি রিজাইন করতে বলেছে। আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়, সেই শুরু। তারপর থেকে একের পর এক পোস্ট। কখনো দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে তার উক্তি, আমার হাফ ছেড়ে বাঁচাতে দিলীপ দা আনন্দ পেয়েছেন, এতেই আমি আনন্দিত। কখনো টুইটারে নিজের বায়ো বদলে লিখলেন, কাজ করতে রাজনীতিতে এসেছি, ভালোবেসে রাজনীতিক হইনি। পোস্টের সংখ্যা বেড়েছে জল্পনাও। জল্পনায় ঘি ঢেলেছে ফেসবুকে পোস্ট করা প্রাণ ভরিয়ে তিশা হরিয়ে। এই সব দেখেই বাবুলকে ঘিরে নানা গুঞ্জন। জানেন নাকি বাবুলের তাল কেটে গেছে। 7 বছর মন্ত্রিত্ব করার পর সে একটা নতস্থ একটা অবস্থায় যদি কাউকে ফেলে দেওয়া হয়, তাহলে তার তখন যে মানসিক অবস্থা হয়, সেই মানসিক অবস্থা থেকে নানা ধরনের তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। বাবুল সুপ্রিয়, আমি সব ব্যাপারে বলেছি, ওনারাও জানেন। বিভিন্ন লোক বিভিন্ন স্টেটমেন্ট যেটা ভেতরে দাও, যেটা বাইরে দিচ্ছেন, এসব বাগুলো পার্টির পক্ষে ভালো না। পার্টির যে ডিসিপ্লিনারি কমিটি আছে তারা বসে ডিসিশন নেবেন। এসবের মধ্যেই বাবুলের নয়া পোস্ট। বাতাসে প্রচুর জল্পনা, যা শুনে অনেকেই প্রতিক্রিয়া দিতে বা নিন্দা করতে তৎপর। কাজ দিয়ে আমার বিচার করুন, জল্পনা দিয়ে না। যদিও এতে জল্পনা থামে, বাবুলকে ঘিরে রাজনীতির ময়দানে এখন নানা কানাঘুষো। অনেকেরই প্রশ্ন, গায়ক সাংসদ বাবুল এখন কোন সুরে? ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বিজেপিতে বেসুরো অনেকেই দল বিরোধী কথা বলছেন, কাজ করছেন। বেসুরোদের নিয়ে এবার দিল্লিতে জেপি নাড্ডার কাছে প্রথমে নালিশ এবং বৈঠক শেষে হুঁশিয়ারি। প্রকাশ্যে দল বিরোধী কথা বললে ব্যবস্থা নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি, বার্তা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ দিল্লি যান শনিবার। রবিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু দেখা হয়নি। শেষমেশ সোমবার 1 ঘন্টা 15 মিনিটের বৈঠক দুই সভাপতির। ভোটের ফল বেরোনোর পরে এই প্রথমবার। সূত্রের খবর, বেসুরোদের নিয়ে নাড্ডার কাছে নালিশ জানিয়েছেন দিলীপ। সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে। আমি সব ব্যাপারে বলেছি, ওনারাও জানেন। বিভিন্ন লোক বিভিন্ন স্টেটমেন্ট যেটা ভেতরে দাও, যেটা বাইরে দিচ্ছেন, এটা পার্টির শৃঙ্খলার বাইরে। তো যারা পুরনো কার্যকর্তা, যারা ডিসিপ্লিন, তারা বিভ্রান্ত হচ্ছেন।
তাদের মনে কষ্ট হচ্ছে। সম্প্রতি গেরুয়া শিবিরের অনেক নেতাই বেসুরো, কেউ আবারও দলটাই ছেড়ে দিয়েছেন। বিজেপি নেতা সৌমিত্র খাঁ ও রাজীব বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বিজেপি রাজ্য সভাপতি একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, তাতে অবশ্য ক্ষোভ কমেনি। তাই এবার দিল্লিতে দিলীপ, নাড্ডার কাছে নালিশ। কোনো কারণে কেউ বলে থাকে হতাশার কারণে, অন্য কোনো কারণে, তার সঙ্গে কথাবার্তা বলা। যদি পরিবর্তন না হয় তখন যে আমাদের পার্টির যে ডিসিপ্লিনের ব্যবস্থা আছে সেটা হবে। মাঝে মধ্যে বিতর্কিত লাইনে থেকেও শুদ্ধ লাইনে আসা যায়, বিতর্কিত তো কিছু কিছু সময় থাকতেই হয়। রাজনীতির সঙ্গে বিতর্ক একটা আলিঙ্গনের মতন সম্পর্ক। পশ্চিমবঙ্গে 2021-এর ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ হয়েছে। এবার বঙ্গ বিজেপির টার্গেট 2024। তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হলে বিজেপিকে আগে ঘরের ফাটল ঠিক করতে হবে, দ্রুত রাশ টানতে হবে। তাই দিল্লিতে গিয়ে বেসুরোদের বিরুদ্ধে নাড্ডাকে নালিশ দিলীপের, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে তিনি বিস্তারিত জানালেন দলের সর্বভারতীয় সভাপতিকে। এখন বল জগৎপ্রকাশ নাড্ডার কোর্টে। এখন দেখার দলে যারা বেসুরো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এবং কবে নেওয়া হয়। ক্যামেরায় মুনমুন সিংয়ের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দিল্লি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে মামলায় ফের আইনি জট। এবার মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা চাকরি প্রার্থীদের একাংশে। এ সপ্তাহেই শুনানির সম্ভাবনা। সূত্রের খবর, 16 বা 17 জুলাই ইন্টারভিউ শুরু করতে চায় এসএসসি। শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে মামলা চাকরি প্রার্থীদের একাংশের। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় 12 সপ্তাহের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন। ইন্টারভিউ তালিকা নিয়ে অসন্তোষের অভিযোগ থাকলে কমিশনকে 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে। সচিব পর্যায়ের আধিকারিককে দিয়ে অভিযোগের নিষ্পত্তি করাতে হবে। অভিযোগের নিষ্পত্তি চলাকালীন নিয়োগ প্রক্রিয়াও এগোতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলাকারীদের বক্তব্য, 12 সপ্তাহে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারা ভুক্তভোগী হবেন। নিয়োগ প্রক্রিয়া ও অভিযোগের নিষ্পত্তি এই দুটি একসঙ্গে চলতে পারে না। ইন্টারভিউ তালিকায় গড় মিলে একাধিক তথ্য রয়েছে, সেই সব তথ্য বিবেচনা না করেই তা ফিরিয়েছেন সিঙ্গল বেঞ্চ। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে মামলা ইন্টারভিউ তালিকায় নাম না থাকা চাকরি প্রার্থীদের একাংশের। রাজ্য উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদ। নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2016 সালে। এর আগে মেধা তালিকায় অনিয়মের কারণে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেন তিনি। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতেই ফের স্থগিতাদেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এসএসসি নির্দেশ দেয় নম্বর সহ ইন্টারভিউর তালিকা প্রকাশের। সেই তালিকা প্রকাশের পরের দিনই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু তাতে জট কাটল না। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার মামলা ডিভিশন বেঞ্চে। এ সপ্তাহেই শুনানির সম্ভাবনা। এদিকে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ নিয়ে তৎপর এসএসসিও। সূত্রের খবর, আগামী 4-5 দিনের মধ্যেই ইন্টারভিউয়ের সম্ভাবনা। 16 বা 17 জুলাই ইন্টারভিউ শুরু করতে চায় এসএসসি। 15 জুলাই সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ। বিধিনিষেধ শিথিল হলেই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।